দুইজনে চলিয়াছে। বাড়ি থেকে প্রায় পৌতিনেকের মাথায় কানা নদী, তাহাতে বড় নদী অর্থাৎ দামোদরের জল নামিয়াছে। ওপারে গিয়া গরুর গাড়িতে উঠিতে হইবে। ক্রোশ তিনেক পথ বাহিয়া বড় নদী, তাহার তীরে গাড়ি ছাড়িয়া দিয়া নৌকায় পার হওয়া, আবার প্রায় আধ ক্রোশ হাঁটা, তারপর সিমুর। বেলা প্রায় দুপুর। কার্তিক মাস। নতুন শীতের হাওয়ার সঙ্গে আতপ্ত রৌদ্র মিশিয়া বেশ একটি মিঠা আমেজের সৃষ্টি করিয়াছে। বাপের দীর্ঘ মন্থর পদক্ষেপের সহিত সামঞ্জস্য রক্ষা করিয়া গিরিবালা খুরখুর করিয়া দ্রুত চরণক্ষেপে চলিয়াছে। পথের মাটির গায়ে চঞ্চল আলতার রেখা চিকচিক করিতেছে। বাপে মেয়েতে কি সব কথা হইতেছে। গিরিবালা এক একবার মুখ তুলিতেছে, নাকের নোলকটি গড়াইয়া পড়িতেছে, আবার মুখ নত করিতে দুলদুল করিতেছে। এদিকে সিংহবাহিনীর মন্দির। দুইজনে সিংহবাহিনীকে প্রণাম করিলেন। প্রকাণ্ড অশ্বত্থ গাছের নিচে রথতলা। মেয়ে আবার বেশি ভক্তিমতী, রথে মাথাটা ঠেকাইয়া আসিতে গেল। রসিকলাল বলিয়া দিলেন, শিগগির আসবি, ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে। সমবয়সী ছেলেমেয়েরা জুটিয়াছে, প্রশ্ন করিল, কোথায় যাচ্ছিস রে গিরি? গিরিবালার পায়া ভারী এখন, বিশেষ কাহার দিকে না চাহিয়া চলিতে চলিতেই বলিল, শিমুরে, মামার বাড়ি। কবে ফিরবি? দেরি হবে, দিদিমা ছাড়বে তবে তো। চৌধুরী বাড়ি রাস আছে, যাত্রা আছে। হেঁটে যাবি? হেঁটে নাকি মামার বাড়ি যাওয়া যায়, এপাড়া ওপাড়া কিনা। মুখটা খুব ভারিক্কে করিয়া আবার আসিয়া বাপের সঙ্গে চলিতে আরম্ভ করিল। সঙ্গীরা খানিকক্ষণ এই নব সৌভাগ্যশালিনীর পানে চাহিয়া রহিল। কি বলা বলিও হইল একটুকু। দুটি মেয়ে ছোট দুইটি চাপিয়া একটু উল্টাইয়া লইল, সম্ভবত গিরিবালার দেমাক লইয়া মন্তব্য হিসাবে। রথ তোলার পর রাস্তাটা আঁকিয়া বাঁকিয়া উত্তর হইয়া পশ্চিম দিকে চলিয়া গিয়াছে। দুই দিকে পানায় ভরা ডোবা, বাগান, মাঝে মাঝে ছাড়া ছাড়া বাড়ি। পাড়া গিয়ে সাজিয়া গুজিয়া পথ চলা যে নিত্যকার ব্যাপার এমন নয়। নানা রকম প্রশ্নের জবাব দিতে দিতে তিনজনে অগ্রসর হইতে লাগিল। বাড়ুজ্যে মশাই, পেন নাম হই, দূরের পাড়ি যেন কল্যাণ হোক, দূরে যাব একটু, শিমুরে। ও তাই বলছিলাম, বাড়ুজ্যে মশাই যেন গায়ের বাইরে যাচ্ছেন বলে মনে হচ্ছে। কম্পাউন্ডার সাহেবের মাথায় ঝুড়ি কেন? গিরিমায় সেজে গুজে বাপের সঙ্গে কোথায় যাওয়া হচ্ছে? কোথায় গো রসিক? এই শিমুর যাব ঠাকুরদা। নাচবো কোথায়? সে তো এখানেই। তবে আবার শিমুরে কি রইল? আটিসার আমটা? হা হা। তা যাও, মাঝে মাঝে একটু অদর্শন ভালো। নতুন বউ জিজ্ঞাসা করছে, বিরহ সে কেমন হ্যাঁ গা, না পীড়িত সোনার সেই সোহাগা। ভালো কথা মনে পড়ে গেল। আর শিমুরের খাম্বিরে ডাক সাইটে সেই কবে তোর বিয়ের সময় খেয়েছিলাম, এখনো মুখে তার লেগে আছে। আনবি খানিকটা, বললে অনর্থ করব। গিরিমা মনে করিয়ে দেবে, দেবে তো? হ্যাঁ, বলো, আমার ক্ষতি নেই। মাটি বেহাত হবে। আমার সেই নাকের বদলে নরুন পেলাম, ড্যাং ড্যাডাং ড্যাং। গিরিবালা কাপড় ধরিয়া প্রচ্ছন্নভাবে টান দিতেছে। হারানের তো তারা আছেই। দুইবার গলা খাকারি দিল, তবু একটু দেরি হইয়াই গেল। হারানের পাশে জুটিয়া গেল বাউরিদের রতন। গল্পের জন্য হারান উহারই মধ্যে গতি একটু মন্দীভূত করিয়া খানিকটা ব্যবধান সৃষ্টি করিয়া দিল। রতন ছেলেটা বেশ একটু অনুগত। হারানের বক্তব্যগুলো নির্বিচারে শুনিয়া যায় এবং পূর্ণ নিষ্ঠার সহিত বিশ্বাস করে। পেয়ারা খাইতেছিল, চলিতে চলিতে কোচর থেকে গোটা তিন বাহির করিয়া সবচেয়ে ভালোটা হারানের হাতে দিয়া বলিল, শ্যানেদের গাছের বামুন ডাক্তার কোথায় যাচ্ছে গা হারান্দা? তোমার ওষুধের বাক্সটা দেখছি না যে। হারান পেয়ারা একটা কামড় দিয়া বলিল, মিষ্টি আছে পিরানের পিকেটে, আর দুটো রেখে দে তো। বাক্স আছে ঝুড়ির মধ্যে, তুই 1.5 হাতের মানুষ, দেখবি কন্তে। রতন খানিকটা চুপচাপ করিয়া চলিল, তাহার পর প্রশ্ন করিল, বামুন ডাক্তার যাচ্ছে কনে তাই জিগুচ্ছিনু? জনাই বাবুদের বাড়ি থেকে ডাক এসেছে। ও অঞ্চলের ছেলেদের কল্পনার কলিকাতার পরেই জনাই এবং লাট সাহেবের পরেই জনাইয়ের বাবুরা। রতন চক্ষু বিস্ফারিত করিয়া বলিল, হ্যাঁ, জনাইদের বাবুদের ডাড়ি ডাক হয়েছে? উরি বাবা, বামু ডাক্তার কেউ কেটা বড় হারান্দা। কেউ কেটা হলে হারান পড়া মানে কেমন কামড়ে পড়ে থাকতো না। বাবুরা কলকাতার ডাক্তার আনিছিল, অসুখের বহর দেখে ন্যাজ মুখে করে পাইলেছে, তখন ডাক বেলে তেজপুরের রসিক বাড়ুজ্যেকে। এই অসুখটা কি গা?
হারান পেয়ারার একটা বড় গ্রাস কাটিয়া লইয়া খানিকটা চিবাইতে চিবাইতে একটা লাটবেলাটির উপযোগী সম্ভবযোগ্য রোগের নাম করিবার চেষ্টা করিল। তাহার পর তাহার মনটা ঔষধের বাক্সর মধ্যে প্রবেশ করিল। হারান বলিল, এ নক্স ভূমিকা। কখনো শোনে নাই এ নাম। রতন স্তম্ভিত হইয়া বলিল, বাস রে, বাজবে? বাজবে না তো যাচ্ছি কেন আমরা? রতন আবার খানিকক্ষণ চুপ করিয়া এই ভয়ঙ্কর এই অজানা রোগের স্বরূপটা উপলব্ধি করিবার চেষ্টা করিতে লাগিল। একটু পরে জিজ্ঞাসা করিল, কেবলই নাক দিয়ে বমি করছে বুঝি? হারান একটু রাগিল, বলিল, যা জানিস না বুঝিস না তাদের দখল দিতে যাস না রত্না, বমি করে মরবি তোরা। বাউরি দুলে তাঁতিরা, জনাইদের বাবুদের অমন হেঁজি-পেঁজি রোগ হয় না। আর ডাক্তাররাও অমন হেঁজি-পেঁজি রোগের জন্য কম্পাউন্ডার শুদ্ধ হাজরে দেয় না। এইবার বোধ হয় প্রশ্ন হবে বামুন দিদি যায় কেন। হারান অবশ্য উত্তর দেবে, তবু একটু ভাবিতে হইবে। তা ভিন্ন বাবা ঠাকুর অনেকটা আগাইয়া গেছে। হারান বাঁ কাঁধে ঝুড়িটা ধরিয়া ডান হাতে এক মুঠা বড়ি আর এক গোছা পাঁপড় বাহির করিয়া তাড়াতাড়ি রতনের কোচরে পুড়িয়া দিয়া বলিল, যা ভেজে খাস, বুঝবি কিরকম পত্তি যাচ্ছে জনায়ের বাবুর রোগের জন্য। খেতে বড়ি আর পাঁপড়ের চেয়ে যদি এক চুল এদিক ওদিক হয় তো হারানের নামে কুকুর পচিস তখন। যা, পত্তি তৈরি কেরামতিটা দেখগে যা পরখ করে। ওদিকে মায়ের হয়ে জোর গল্প চলিয়াছে। মুক্ত আকাশের নিচে গতির আনন্দে কল্পনার কোনো জড়তাই নাই। পাশে কাহাদের পুকুরে একরাশ রাঙা শালুক ফুটিয়াছে। একটু না দাঁড়াইয়া যেন পারিল না। বাপ মেয়ে উভয়েই। মেয়ে বলিল, হারান পিছিয়ে গেছে বাবা, আসুক না। একটু আবদারের সুরে বলিল, দুটো তুলে নিয়ে আসুক বাবা, নিয়ে যাবো মামার বাড়ি। আর তা নিয়ে আসুক দুটো, আর তুই বড় হলে আমি যে পদ্যগুলো লিখেছি তোকে শোনাবো গিরি। আর 2 বছর বাদে তুইও বুঝতে পারবি, তাতেই রাঙা শালুকের কথা লিখেছি। আর তুই যে মেয়ে, নইলে তোকেও শেখাতুম পদ্য লিখতে। হরুটাকে শেখাবো। আমার নিজের তো আর হলো না। না, আর উপায় দেখি না হবার, যা সংসারে দুশ্চিন্তে। হারান ঝুড়ি রাখিয়া একটু জলে নামিয়া একটা আকশি করিয়া ফুল তুলিতেছে। রসিকলাল একটু আত্মস্থভাবেই বলিলেন, মেয়ে ছেলেতেও লেখে, পদ্য লেখা না শেখে এমন নয়, এই তো মানকুমারী লিখেছে। আর তা তুই না লিখলি, তোর ছেলে নাতি নাতকুর কেউ না কেউ লিখবেই গিরি। বাপের গুণ কোথাও না কোথাও বর্তাবেই। হ্যাঁ, ভালো কথা মনে পড়ে গেল, রোজ শিব পুজো করিস তো যেমন বলে দিয়েছিলাম? গিরিবালা একটু লজ্জিতভাবে রাগের সহিত বলিল, হ্যাঁ, রোজ সময় পাই কি না। আর সময় করে নিতে হবে। আমি গিরিবালা নাম দিয়েছি এমনি নয়, আমার কথা ফলবেই ফলবে, করে নিতে হবে সময়। কি গো রসিক যে, কোথায়? রসিকলাল ফিরিয়ায় চক্ষু বিস্ফারিত করিয়া বলিয়া উঠিলেন, পণ্ডিত মশাই। সঙ্গে সঙ্গে সর্বাঙ্গ ব্যাপিয়া যেন একটা নির্মল আনন্দে জোয়ার খেলিয়া গেল। রসিকলাল অভিভূতভাবে নবাগতের মুখের পানে চাহিয়া একটু দাঁড়াইয়া রহিলেন। আর একবার বলিলেন, পণ্ডিত মশাই দেখি যে। তাহার পর যেন দেবতার চরণে নতি করিতেছেন, এইভাবে মাথা প্রায় মাটি পর্যন্ত নামাইয়া পদধূলি গ্রহণ করিলেন। খানিকক্ষণ পর্যন্ত আর কিছু জিজ্ঞাসা করিবার বা বলিবার অবসর পাওয়ায় দুষ্কর হইয়া উঠিল রসিকলালের। পণ্ডিত মশাই বলিয়া চলিলেন, আমি দূর থেকে ঠিক আন্দাজ করেছি, ভুল হতেই পারে না। থাক থাক, হয়েছে, দীর্ঘজীবী হও। ভুল হতেই পারে না। বয়স হয়েছে, খানিকটা পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষটা তো আর বদলাবে না। সেই শাল ও প্রাংশু মহাভুজ স্কুলে তোমায় দেখে বলতাম না, মনে আছে? শাল গাছটা না হয় আর একটু বেড়েছে। বাহ, বড় আনন্দ হলো তোমায় দেখে রসিক। দূর থেকেই চিনেছিলাম, তারপর আবার যখন দেখলাম লোকটা দাঁড়িয়ে কহলার ফুল তোলাচ্ছে, তখন আমার সংশয় মাত্র রইল না। দুপুরের রোদে ডোবার ধারে দাঁড়িয়ে কহলার ফুল তোলাবে এমন লোক বেলে তেজপুরে একটি মাত্রই আছে। আরে চলো, দাঁড়িয়ে রইলে যে, যাওয়া হচ্ছে কোথায়? আর তা যেখানেই যাও, পণ্ডিত মশাইয়ের বাড়িতে খানিকটা না বসে পাদমপি নড়া চলবে না। এতদিন পরে তোমায় পেয়েছি, অনেক কথা। আমার কথা জিজ্ঞাসা করো না, সে এখান থেকে বর্ধমান স্কুলে গেলাম, তোমায় ঘটা করে বিদায় নিলে। না, 2 বছরও টেকতে পারলাম না। বিয়েতে সংস্কৃতে অনার্স ছিল, আর হেডমাস্টারের চেয়ারে বসেছে, তাই সে মহাপণ্ডিত? বলল না। অবার্চিনের অধ্যত্ব সোমেশ পণ্ডিত কখনো সহ্য করতে পারেনি, পারবেও না। তারপর নবদ্বীপ, মাইনে বেশি নয়, তবে পণ্ডিতের সাহচর্য ছিল।
কিন্তু ওই স্কুলের চাকরি, ওই হয়েছে কাল জীবনে। টিকতে পারি রে। কি নিরস রুক্ষ পঠন পাঠনের ধারা। শুধু পাস করাও, নোট দাও, সংক্ষিপ্ত করো, খর্ব করো। এ যে কি যন্ত্রণা! কি পাপ যে করেছিলাম এ লাইনে এসে! তোমরা লাইনই বলো না, তা অবিকল লাইন। একটু এদিক ওদিক হবার জো নেই, তাহলেই সব ভূমিসাৎ। যাক, নবদ্বীপটা ছেড়ে বছরখানেকের জন্য এখানে এসে বসি। আর তুমি তখন ডাক্তারি পড়তে গেছো, দেখা হলো না। ঠিক করলাম আর বেরোবো না। যজন যাজনের দ্বারা যা হয় করে চালাবো। আর একটা টোল খুলে প্রাণের আকাঙ্ক্ষা মিটিয়ে অধ্যাপনা করব শেষ জীবনটা। পারলাম না প্রতিজ্ঞা রাখতে। কেন, আন্দাজ করো তো। কাছেই বাড়ি, রাস্তার ধারে। গুরু শিষ্যে আসিয়া বাহিরে দুইটি সিমেন্ট বাঁধানো বেঞ্চে মুখোমুখি হইয়া অধিবেশন করিলেন। গিরিবালা পুষ্পসঞ্চয়ে পিছনেই রহিল। পণ্ডিত মশাইয়ের মুখটি একটি অনাবিল আনন্দে উদ্ভাসিত হইয়া উঠিয়াছে। বসিয়া কি যেন একটা মস্ত বড় সম্পদ লাভ হইয়াছে, এই ভাবের তৃপ্তির দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আরেকবার প্রশ্ন করিলেন, কেন রাখতে পারলাম না প্রতিজ্ঞা, আন্দাজ করো দিকিন। তাহার পর সেটা অসম্ভব জানিয়া নিজেই রহস্য উদ্ঘাটন করিয়া দিলেন। উজ্জ্বল মুখটা হঠাৎ যেন আরো চতুর্গুণ উজ্জ্বল হইয়া উঠিল। বলিলেন, উজ্জয়িনী টানলে, মেঘদূতের সেই অবন্তিপুর মনে আছে তো? তাহার পরেই কিন্তু তাহার মুখটা একটু একটু করিয়া দ্রুত নিষ্প্রভ হইয়া গেল। বলিলেন, কিন্তু না গেলেই ভালো ছিল রসিক। 1 বছর ছিলাম, শুধু পেটের দায়ে। না হলে যেদিন স্বপ্ন ভাঙলো সেদিনই চলে আসতাম, অর্থাৎ যাকে বলে ধুলো পায়ে। পণ্ডিত মশাই একটু অন্যমনস্ক হইয়া রহিলেন। কল্পনার উজ্জয়িনী থেকে তাহার দৃষ্টি রূঢ়, বাস্তব উজ্জয়িনীতে আসিয়া যেন নিবদ্ধ হইয়া গেছে। একটু পরে সমস্ত ব্যাপারটা মন থেকে ঝাড়িয়া ফেলিয়া বলিলেন, এই দেখো, নিজের কথায় পাঁচকাহন করছি। তারপর তোমার খবর কি? আমি মোটে একাল এসেছি, আরো কয়েক জায়গায় ঘুরে ঘুরে বাইরে বাইরে জীবনটা প্রায় কাটিয়ে। হ্যাঁ, ভালো কথা। আর কাব্য চর্চাটা রেখে গেছো নিশ্চয়ই রসিক, মানে পদ্য লেখার অভ্যাসটা ত্যাগ করোনি তো? বড় আনন্দ হলো যখন দেখলাম তুমি রাস্তার ধারে দাঁড়িয়ে কহলার পুষ্প সংগ্রহ করছো। বই কিছু প্রকাশিত করলে? রসিকলাল বিষণ্ণ দৃষ্টিতে একবার পণ্ডিত মশায়ের পানে চাহিলেন। এই একটি মাত্র মানুষের কাছে একসময় উৎসাহ আর প্রেরণা পাইয়াছিলেন। নৈরাশ্যের কথাটা আর মুখ দিয়া বাহির করিতে পারিলেন না। পণ্ডিত মশাই বুঝিলেন এবং আরও একবার অন্যমনস্ক হইয়া পড়িলেন। মাঝে শুধু বলিলেন, সংসার সংসার তোমাকেও শেষ করলে। খানিকটা গেল, তারপর পণ্ডিত মশাই আবার সমস্তটা মন থেকে ঝাড়িয়া ফেলিলেন। এবার একেবারে নিঃশেষভাবে বলিলেন, না, শোক করো না রসিক, আমি এসেছি, তুমি আছো, আবার সব ঠিক করে নিতে হবে। ভাবনা কিসের? তোমার সঙ্গে একটি মেয়ে ছিল না? দেখো, মনেই ছিল না। বাড়ির সামনে লতাপাতায় ঢাকা একটা উঁচু বেড়া ছিল। সেটার অন্তরাল হইতে গিরিবালা আর হারান সামনে আসিয়া উপস্থিত হইল। একরাশ ফুল, কতগুলো গিরিবালার হাতে, কতগুলো হারানের ঝুড়িতে। পণ্ডিত মশাই বলিলেন, এই যে, বাহ, দিব্যি মেয়েটি। কার মেয়ে? তোমার? বাহ, দিব্যি ফুটফুটে নাতনি পাওয়া গেছে তো। এসো তো দিদি। রসিকলাল কন্যাকে আদেশ করিলেন, প্রণাম করো ঠাকুরদাদাকে। গিরিবালা সংকুচিতভাবে গিয়া পদধূলি লইয়া মাথায় দিল। পণ্ডিত মশাই কোলে টানিয়া লইয়া বলিলেন, রাজ রাজেশ্বরী হও। কি নাম দিয়েছে বাবা? গিরিবালা নাম বলিল। বাহ, গিরিবালা দেবী? তবে আর তোমায় আশীর্বাদ করব কি? বাপ এক নামেই তো সব আশীর্বাদ জড়ো করে রেখেছে। বড় চমৎকার মেয়ে। বাহ, তা হবে না? হবে বই কি। তোমার বাবার মতো একটা চেহারা দেখা না গ্রামের মধ্যে কে পারে? আমার পোড়া কপাল দেখো না, গ্রামের মধ্যেই দেবকন্যার মতো সঙ্গিনী করে দিয়েছে রসিক। আর আমি অঙ্গাবসার উজ্জয়িনীর জন্য চোখে জল ফেলে বেড়াচ্ছি। আর কত বয়স হলো নাতনি রসিক? প্রাণতুল্য কন্যার এত ঢালা প্রশংসা শুনিবার অদৃষ্ট হয় না বড় একটা। রসিকলালের মনের কপাট যেন ধীরে খুলিয়া যাইতেছিল। স্নেহের দর্বলতায় যত সব অসম্ভব সংকল্প মনে জমা করিয়া রাখিয়াছিলেন, মর্মগ্রাহী গুরুর সামনে একে একে প্রকাশ করিতে লাগিলেন। বয়স সেই 8-এ পড়বে। মনে করছি পণ্ডিত মশাই গৌরী দান করব। কিন্তু পণ্ডিত মশাই একেবারে উল্লসিত হইয়া উঠিলেন। বলিলেন, আবার কিন্তু কি এর মধ্যে? গৌরীদানের মধ্যেই তো
তা দেখাশুনো লাগিয়েছো? আমিও ঘটকালিতে নামবো এবার। দাড়ি টাড়ি রেখে নারদের মতো চেহারাও করে রেখেছি, দেখো না। দীর্ঘ শ্বাসে একবার হাত বুলাইয়া প্রাণ খুলিয়া হাসিয়া উঠিলেন। গিরিবালা কোলের মধ্যে গুটাইয়া যাইতেছিল। রসিকলাল বলিলেন, তাহলে আরো বলি পণ্ডিত মশাই, অন্য কাউকে বলিনি। বললে ভাববে পাগল। ওর নামটা আমি স্বপ্নে পেয়েছিলাম। আর ও জন্মেও ছিল বাবা তারকেশ্বরের দৌড় ধরে, মানে। উচ্চাশা যে কতদূর তাহা আর প্রকাশ করিয়া বলিতে পারিলেন না। পণ্ডিত মশাই বলিলেন, বুঝেছি। দাও তো দেখি বা হাতটা একবার। ও আমি মুখের লক্ষণ দেখেই বুঝেছি। তবুও একবার দেখি রেখাগুলো মিলিয়ে। বাঁ হাতটা তুলিয়া লইয়া পণ্ডিত মশাই করাঙ্ক বিচার করিতে লাগিলেন। ক্রমে তাহার মুখে একটা বিস্ময় আর আনন্দের জ্যোতি ফুটিয়া উঠিতে লাগিল। হাতটা ঘুরাইয়া ফিরাইয়া অতৃপ্ত আগ্রহে অনেকক্ষণ দেখিলেন। তাহার পর ধীরে ধীরে রাখিয়া দিয়া আবিষ্টভাবে স্মিত হাস্যের সহিত রসিকলালের মুখের পানে চাহিয়া রহিলেন। রসিকলাল উদ্বেগটা চাপিয়া প্রশ্ন করিলেন, কেমন দেখলেন পণ্ডিত মশাই? পণ্ডিত মশাই উত্তর না দিয়া ভিতরের পানে চাহিয়া ডাকিলেন, কই গো, কেমন নাতনি এসেছে? ভিতরে নিয়ে গিয়ে একটু আলাপ পরিচয় করো। দেখেছেন নিশ্চয়ই আড়াল থেকে। নাতনির রূপ দেখে হিংসে আর পা বাড়াতে পারছেন না বোধহয়। হা হা। একজন নথ শাখা আর চওড়া রাঙাপিড়ি শাড়ি পরা বর্ষীয়সী বাহির হইয়া আসিলেন। পণ্ডিত মশাই গিরিবালার মাথায় হাতটা একবার বুলাইয়া প্রশ্ন করিলেন, কার মেয়ে বলো দেখিন? রসিক অগ্রসর হইয়া পদধূলি লইয়া বলিলেন, আমি রসিক, মা চিনতে পারছেন না বোধহয়। বর্ষীয়সী রসিকের চিবুক স্পর্শ করিয়া অঙ্গুলিতে 4টি জিহ্বা ঠেকাইলেন। বলিলেন, উমা, অমন কথা বলো না। চিনতে পারবো নাকি? বিমরতি হয়েছে নাকি? আর তোমার মেয়ে চমৎকারটি হয়েছে তো। বাপমুখী মেয়ে, কয় ভালো। এসো তো দিদি, ভেতরে চলো। রোদে তেতে মুখখানি লাঙা হয়ে উঠেছে। আর কি ছেলেপুলে রসিকের? কাল মোটেই এলাম, এখনো খোঁজ খবর নেওয়া হয়নি কাউরি। রসিকলাল লজ্জিতভাবে বলিলেন, ও দুটি ভাই আছে, আর দুটি ওর নিচে। একবার যাবেন মা আমাদের ওখানে? মেয়ে তাহলে পেট্রম? ভালো। পেট্রম মেয়ে আবার বাপের ভাগ্যে নিয়ে আসে। আশীর্বাদ করি সব বেঁচে পড়তে থাক। ও মা, যাবো বই কি, যাব না? আগে যাব, গেরস্তালিটা একটু গুছিয়ে নিয়ে। যেখানেই থাকুন, হেন দিন যায়নি যেদিন একবার না একবার রসিকের নাম না করেছেন। যাব বই কি। স্ত্রী গিরিবালাকে লইয়া ভিতরে চলিয়া গেলে পণ্ডিত মশাই আবার স্নিগ্ধ প্রসন্ন দৃষ্টিতে রসিকলালের মুখের দিকে চাহিলেন। ধীরে ধীরে বলিলেন, দিদিকে আমার সরিয়ে দিলাম রসিক। লজ্জিতা হয়ে পড়েছিল। তাভিন্ন তাভিন্ন দ্বিধাগ্রস্ত ভাবটা কাটাইয়া বলিলেন, তাভিন্ন দে বংশে জন্ম এ মেয়ের। নিজের কথা যত কম শোনে ততই ভালো। জাতিস্বর হয়ে উঠলে, মানে নিজেকে চিনে ফেললে আর এরা থাকতে চায় না সংসারে। বড় সুলক্ষণা মেয়ে রসিক। পিতৃকুল শ্বশুরকুল দুই কুলকেই ধন্য করবে এ মেয়ে। পণ্ডিত মশাই তারপর ধীর সঞ্চারে ডাইনে বায়ে মাথা নাড়িয়া বলিলেন, কিন্তু কাছে রাখতে পারবে না। না, এর বিবাহ বহু দূরে, হিমচক্রের মধ্যে। হিমচক্রটা হলো হিমালয়ের 50 ক্রোশ পর্যন্ত স্থানটা। হুট করতেই যে ও পাড়ায় গিয়ে মেয়ে দেখে আসবে, সেটি হবার জো নেই। হুম। আর একটা কথা, তবে সেটা তেমন বিশেষ কিছু নয়। শেষের কথাটুকু পণ্ডিত মশাই যেন একটু চিন্তিত ভাবেই বলিলেন। রসিকলাল উৎসুক কণ্ঠে প্রশ্ন করিলেন, কি পণ্ডিত মশাই? পণ্ডিত মশাই তার ছেলের সহিত বলিলেন, না, সে কিছু নয়। মানে বিয়েতে একটু সংকট আছে, তা সেই সঙ্গে সঙ্গে কেটে যাবে। মেয়ে থাকলেই 5টা ভালো মন্দ সম্বন্ধ আসে। সাবিত্রীরও 5 জায়গায় সম্বন্ধ খুঁজতে হয়েছিল। আর যদি হয় একটু গোলমাল, তার জন্য ভাবনার কিছু নেই। আর বিবাহ আমার দিদির যথাস্থানেই ঠিক হয়ে আছে, খুঁজে নিয়ে যাবে। রসিকলালের স্বপ্ন যেন পূর্ণ হইতে চলিয়াছে। কি যে বলিবেন ভাবিয়া পাইতেছেন না। চোখ দুইটি ভাবাবেগে ছলছল করিয়া উঠিয়াছে। মুখখানায় কিসের আলো আসিয়া পড়িয়াছে। একটু আবিষ্টভাবে থাকিয়া অবশেষে বলিলেন, যেখানে থাকে ভালো থাক পণ্ডিত মশাই। ওর যার অংশে জন্ম সে বাপ মাকে খুবই কাঁদিয়েছিল, শ্বশুরঘর যাওয়ার পর থেকে। আর তার জন্য আমাদের দুঃখ নেই কেন? আর কারোর কাছে বলি না ওর কথা, ভাববে পাগল।
ওকে শুধু বলি নিত্য শিব পুজোটা করে যাস, আর তাই কি সময় পায় ঠিক মতো? যা ঘরে এসে জন্ম নিয়েছে। বহুদিন বহুদিন পরে একটি মনের পরশ পাইয়াছেন যে তাহাকে চেনে, বোঝে, তাহার গূঢ়তম বিশ্বাসকে বাতুলতা বলিয়া বিদ্রূপ করে না, এমন একটি মন যাহাতে নিজের স্বরূপটিকে প্রতিবিম্বিত করিয়া দেখা যায়। রসিকলালের অশ্রু উদ্গত হইয়া গড়াইয়া পড়িল। একটু লজ্জিতভাবে কোচার খুঁটে মুছিয়া লইলেন। বিষয়ান্তর আনিয়া ফেলিবার জন্যই পণ্ডিত মশাই বলিলেন, তা আসল কথাই তো জিজ্ঞাসা করা হলো না। চলছো কোথায়? সঙ্গে বোচকা বুচকি নিয়ে লোকও চলেছে দেখছি। রসিকলাল বলিলেন, যেতে হবে একবার সিমুরে, অর্থাৎ ইয়ে গিরির মামার বাড়ি। ও ঠিকই তো, মনে ছিল না। সিমুরেই তো তোমার বিবাহ হয়। ফিরছো কবে? অনেকদিন পর দেশে ফিরলাম, অনেক কথা বাকি। শিগগির আসবে। শাশুড়ির মোহে যেন আটকে যেও না বাপু। ঘরোয়া রসিকতাটুকু করিয়া পণ্ডিতমশাই হাসিয়া উঠিলেন, বলিলেন, তা করবো বই কি ঠাট্টা। আমার তো আর পুত্র সন্তান নেই। পুত্র বলো শিষ্য বলো, সব তোমরাই। রসিকলাল লজ্জিতভাবে মাথাটা নিচু করিয়াছিলেন, তুলিয়া বলিলেন, আগে আপনাকে পেয়ে আমার মন তো সরছে না যেতে আর। আর নেহাত মেয়েটাকে দেখতে চেয়েছেন সেখানে সবাই। পণ্ডিতমশাই বলিলেন, এ কথা আমি বিশ্বাস করি রসিক। আমি এসে পড়েছি আর যে তুমি কোথাও যেতে চাইবে না, এ কথা সম্পূর্ণ বিশ্বাস করি। একটু ব্যস্ত হইয়া বলিলেন, তাহলে কিন্তু তোমায় উঠতে হয়। অনেকটা পথ তো। আমিও খানিকটা দেরি করিয়ে দিলাম। ওগো, নিয়ে এসো নাতনিকে। তুমি যে ঘরের লোক করিয়ে দিলে, ওকে অনেক দূর যেতে হবে। শ্রী গিরিবালাকে লইয়া বাহিরে আসিলেন, হাতে একটা রেকাবিতে গুটি কয়েক মুকুন্দ মোয়া আর এক গ্লাস জল। বলিলেন, তা সত্যি, ঘরের লোক করেই রাখতে ইচ্ছে করে। কি চমৎকারটি বাপু! কি গিন্ডিবান্ডির মতো কথা ছাঁদ এতটুকু মেয়ের, আর কি নরম স্বভাব। রসিকলাল বলিলেন, এইমাত্র খেয়ে বেরিয়েছি মা। তা ভিন্ন অনেকটা পথ যেতে হবে, আর সময় অল্প। গুরুপত্নী অনুযোগের স্বরে বলিলেন, ও মা, তা কি হয়? হোক অনেক দূর। বুঝলাম শ্বশুরবাড়ি আদর যত্ন। আমার গরিবের এই দুটি মোয়ার ময়দা কিন্তু খের বেশি বাবা। কি গো, তুমি কথা কইছো না কেন? শেষের কথাগুলি পণ্ডিতমশাইকে উদ্দেশ্য করিয়া। পণ্ডিতমশাই প্রসন্ন গাম্ভীর্যে দাড়ির উপর হাতের একটা দীর্ঘ টান দিয়া বলিলেন, তা কি ওই অস্বীকার করতে পারে? পারে কি কখনো? আর নাও হে রসিক, চলবে না ওজর। গিরিবালাকে আবার কাছে ডাকিয়া লইলেন, বুকের কাছটিতে দাঁড় করাইয়া কি যেন একটা পবিত্র অনুভূতিতে পূর্ণ হইয়া গেছেন। মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিলেন, শিব পুজো করিস তো নিত্য? না, ছুতো না তা শোনা হবে না। ইস, বিনি তপস্যাতেই ইনি কেল্লাফতে করবেন ভেবেছেন। স্বয়ং উমাই কি বড় রেহাই পেয়েছিলেন? শোনো তবে, কর্ণ কিনা পাতা শুকিয়ে নিজে গাছ থেকে পড়বে, তাই খেয়ে থাকতে পারলে তবে সেই হলো তপস্যা। উমা তাও খাওয়া ছেড়ে দিয়ে অপর্ণা নাম নিলেন। তবে গিয়ে মহাদেবকে। স্ত্রী ভিতর থেকে রসিকের জন্য পান সাজিয়া আনিলেন, হাতে আরো 2টি মোয়া। হারানকে ডাকিয়া দিয়া স্বামীকে বলিলেন, করুক তপস্যে, মানা করিনি, কিন্তু যার জন্য তপস্বী তাকেও ওদিকে তপস্বী করতে হবে না? ইস, অমনি! উঠিবার সময় রসিকলাল এক কোছা শালুক পাশটিতে রাখিয়া দিয়া বলিলেন, আমার প্রণামী পণ্ডিত মশাই। প্রণাম করিয়া কন্যার হাত ধরিয়া অগ্রসর হইলেন। খানিকটা যখন গেছেন, পণ্ডিত মশাই রাস্তায় নামিয়া একটু হাঁকিয়া বলিলেন, বাপ মা আর গুরুতে পেছন ডাকলে দোষ হয় না। বলছিলাম, শিগগির আসবে ফিরে রসিক। কালিদাসের গ্রন্থগুলো একবার দুজনে ভালো করে পড়তে হবে। রসিকলাল একটু হাসিয়া কহিলেন, বললাম তো পণ্ডিত মশাই, আমার পা উঠছে না যেতে। কি যে একটি আনন্দ স্রোত কহিতেছে মনে। রসিকলালের সবই যেন লঘু, অকিঞ্চিৎকর মনে হইতেছে। নিজেকে গিরিবালাকে যেন নতুন করিয়া পাওয়া গেল আজ। যেন গুরুগৃহে নতুন এক জীবনের অভিষেকের পর তীর্থযাত্রা আরম্ভ হইল। শ্বশুরবাড়ির কথা লুপ্ত হইয়া গেছে, শুধু চলার আনন্দে, পাওয়ার আনন্দে, দেওয়ার আকাঙ্ক্ষায় মনটা পূর্ণ হইয়া উঠিয়াছে। তৃপ্তি অতৃপ্তিতে মেশানো কি একটা অনুভূতি। স্কুলের সেই হারানো দিনগুলি টুকরা টাকরা কোথা হইতে যেন ভাসিয়া আসিয়াছে। গিরি, গিরি, আমার গিরি।
নামটা মনে মনে উচ্চারণ করিয়া সমস্ত মনটিতে একটা অপূর্ব মধুর রসে যেন মাখাইয়া লইতেছেন কবির মনে। কিন্তু আজ হঠাৎ আকাশ বাতাস চারিদিকের গাছগাছড়া পূর্বাপর সবকিছু কি করিয়া শতগুণ সুন্দর হইয়া গেছে। মনে একটিমাত্র ধ্বনি উঠিতেছে, আমার গিরি, আমার গিরি, গিরিবালা, পার্বতী, উমা। গিরিবালা বলিল, শিগগির চলো বাবা, রাত করে ফেলবে। এরা কারা বাবা? ওই দেখলি তো গিরি, উনিও তো তোকে শিব পুজো করতে বললেন। কি জিজ্ঞেস করছিলি? ও, উনি পণ্ডিত মশাই, আমাদের স্কুলের হেড পণ্ডিত ছিলেন। অমন মানুষ হয় না। শিব পুজো করবি গিরি, বুঝলি? গিরিবালা গুরু শিষ্যের কাছে এই আধ ঘন্টার মধ্যে এই লইয়া এত তাগাদা খাইয়াছে যে আর ধৈর্য রাখিতে পারিল না। মুখ ঝামটায় নোলকটা একটু জোরে দুলাইয়া বলিল, খালি শিব পুজো আর শিব পুজো, বলছি তো করব। খোকাকে নিয়ে আজ সৃষ্টির পাঠ করে সময় হলে তো। ভাবের ঘোরে ধমকটা খাইয়া রসিকলাল একটু অপ্রতিভ হইয়া গেলেন। ঈষৎ হাসিয়া বলিলেন, না রে পাগলি, বুঝিস না? দুটো ধুতরো আর বিলবিপত্র দিয়ে ও বুড়োর কাছে কি বা আদায় না করা যায়। বাগদিপাড়া আসিয়া গেল। দুলাল বাগদি রোদে পিঠ দিয়া পিছন ফিরিয়া বসিয়াছিল। জুতার শব্দে ফিরিয়া চাহিয়া উঠিয়া দাঁড়াইল, বলিল, এ পেন নাম হই বাবা ঠাকুর, কদ্দূর যাওয়া হচ্ছেন? একটু দাঁড়াইয়া পড়িতে হইল, কাল এই দুলালি স্ত্রীকে প্রহার দিতেছিল। রসিকলাল দুইটা চাপড় দিয়া নিরস্ত করিবার সময় টের পাইয়াছিলেন যে ওর অসুখ। কহিলেন, যাচ্ছি শিমুর। আছিস কেমন দুলু? কাল যে বললি জ্বর আছে। জ্বরের ওপর ঠ্যাঙানি দিলে কি আর জ্বর ছেড়ে যায়? ভূত নয় তো বাবা ঠাকুর। কথাটা বলিয়া আবার হাসিয়া বলিল, আর না, আজ আছি ভালোই। আর থাকবো কি না, পালা জ্বর। দুদিন বাদ দিয়ে এসে থাকে। আর পালা জ্বর? তা গিয়ে ওষুধ নিয়ে আসিস ক্ষণ, শিমুর থেকে ফিরি। কি খাচ্ছিস? এই ডোবার জল আর হাওয়া। একলার পেট চলে না বাবা ঠাকুর, তার উপর বিদেতে পুরুষ বছর বছর একটি করে ভাগিদার পাঠাচ্ছে। আজ দিনে 10 থেকে আমার এই দশা। গোশালদের ওপরে দুটো ঘর হচ্ছে। মাগি গতর কাটিয়ে গন্ডা দুয়েক করে পাচ্ছিল। মুড়িটা আঁশটা কিনে কোনো গতিকে চলে যাচ্ছিল। পরশু থেকে কোলের মেয়েটার কি হয়েছে, ও আর বেরোতে পারে না। কাল তুমি বিধাতা পুরুষ হয়ে চিড়েকটা দিয়েছিলে, তাও কদণ্ড বাড়িতে রইল। নক্কির মা নারায়ণীর কাছে কর্জ নিয়েছিল, সে খবর পেয়ে অর্ধেকটা নিয়ে গেল। আজ আর যে তোমার বড় নদী পেইরে, তা যাও, আর শুনে কি ফুরোতে পারবে? একটি 8-9 বছর বয়সের চিরকুট মেয়ে ওদিক কোথায় থেকে আসিয়া একটু তফাতে দাঁড়াইল। সঙ্গে সঙ্গে ছুটিয়া ভিতরে গিয়া বলিল, মা, বামুন ডাক্তার এসেছে, খুকিকে দেখাবি বললি না দেখুন। একটি 25-26 বছর বয়সের বউ ছেঁড়া কাঁথায় আর ন্যাকড়ায় জড়ানো বছর খানেকের একটি শিশুকে বুকে করিয়া ঘরের দরজায় দাঁড়াইল। একটু কেন কি ভাবিল, তাহার পর হঠাৎ কোপাইয়া কাঁদিয়া উঠিয়া দ্রুতপদে নামিয়া আসিল এবং রসিকলাল ব্যাপারটা ঠাউর করিবার পূর্বে শিশুটিকে একেবারে তাহার পায়ের কাছে নামাইয়া চাপা গলায় কাঁদিয়া উঠিল। এই রইল শিশরণে বাবা ঠাকুর, ও বাঁচবে নি। আজ 3 দিন মুখে রা নেই। কেন যে এসে সব দগদাতে। হঠাৎ যেন একটা কি হইয়া গেল। গিরিবালা একবার শিশুটির, একবার তাহার মায়ের, একবার রসিকলালের মুখের পানে চাহিয়া ভ্যাবাচাকা খাইয়া দাঁড়াইয়া রহিল। রসিকলালের অবস্থা ততোধিক খারাপ। একবার কি বলিবার চেষ্টা করিয়া নির্বাক হইয়া বিপর্যস্তভাবে দাঁড়াইয়া রহিলেন। এমন সময় দুলাল হঠাৎ উঠিয়া মার মুখ হইয়া বধূর পানে আগাইয়া আসিল। শিশুটির দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল, তোল শিগগির, তোল, নলে দেবো তোর মেয়ের উপর একটা লাথি বসিয়ে। একেবারে মরা মেয়ে তুলতে হবে। পাড়া দিয়ে যাত্রা করে কারোর ভালো মন্দ জায়গা যাবার জো নেই। অমঙ্গলের দল পথ এগলে দাঁড়াবে। শুনবি নি কি কথা আরামজাদি? তুলবি নি? ঘুষি করিয়া অগ্রসর হইতে রসিকলালের যেন সম্বিত ফিরিয়া আসিল। চিৎকার করিয়া উঠিলেন, থাম বলছি দুলো, নলে কাল তোর কি হয়েছে, আজ আস্ত রাখবো না। দুলু স্ত্রীকে বলিলেন। তোলো মেয়েটাকে। তুলিলে একবার কুণ্ঠার সহিত ক্ষণমাত্র কন্যার পানে চাহিয়া শিশুটিকে ভালো করিয়া পরীক্ষা করিলেন। হোমিওপ্যাথি প্রথায় প্রসূতিকে একরাশ প্রশ্ন করিলেন। তাহার পর বলিলেন, আর একটু কাগজ আর দোয়াত কলম চাই তো। পাইবার কোনো আশা নাই জানিয়া নিজের পকেট খোলায় একবার হাত দিলেন। একটা ছোট পেন্সিল পাওয়া গেল। দুলালের মেয়েটি একটু তৎপর।
দরজার কাছে তাহার আরো ৩টি ছেলে মেয়ে দাঁড়াইয়া ছিল। তাহাদের সরাইয়া ভেতর থেকে বোধহয় সাগু কি ঐরকম একটা কিছুর মোড়ক খুলিয়া খানিকটা কাগজ সংগ্রহ করিল। হাতের তেলই তাহার কুঞ্চন যথাসাধ্য মিলাইয়া দিয়া রসিকলালের হাতে তুলিয়া দিল। রসিকলাল একটি ঔষধের নাম লিখিয়া দিয়া দুলালের পরিবারকে বলিলেন, আমার বাড়ি থেকে ওষুধ নিয়ে আসবি। আর শোন, আর কারুর হাতে দিস নে, বড় বউয়ের হাতে দিবি। তুই নিজে যাস। চল গিরি, গাড়োয়ানটা ওদিকে হা পিত্তিস করে দাঁড়িয়ে আছে। বেশ খানিকটা দূরে একটা অশ্বত্থ গাছে শান বাঁধানো চাতালে হারান পইতে নামাইয়া বসিয়াছিল। অনেকগুলো ছেলে মেয়ে ঘিরিয়া বসিয়া আছে। সে হাত মুখ নাড়িয়া কিসব মন্তব্য করিতেছে। রসিকলাল বলিলেন, আর তুই খুব বসে বসে মাতব্বরি কর হারানে। 4 ক্রোশ পথ ভেঙে যেতে হবে, সেটা হুঁশ আছে? 2 পা অগ্রসর হইয়া ফিরিয়া দুলালের স্ত্রীকে বলিলেন। আর একটু দুধ দিতে হবে মেয়েটাকে। দুলালের স্ত্রী একটু স্থির হইয়া রহিল। শুনলি, একটু দুধ চাই। অসুখ তো আর খোরাকের কাজ করবে না, দুধ একটু দিতে হবে। দুলালের স্ত্রী এবার মাথা নাড়িল। মেয়েটা দাঁড়াইয়াছিল। রসিকলাল বলিলেন, আর ডাক তো দলুকে, সে হারামজাদা বুঝি ঘরে গিয়ে সেঁধুলো। দুলাল আসিলে বলিলেন, বউকে সামনে এগিয়ে দিয়ে তুই যে ঘরে গিয়ে বসলি, খালি বুঝি ঠোঙাবার গোসায়। ওকে তো দুধ এনে দিতে বললেও মাথা নাড়ছে। যদি বলি বেদানা আঙুর দিতে হবে এনে, তাতেও মাথা নাড়বে। পাবে কোথায় এবার ভেবে দেখেছিস? দুলাল বিরক্তভাবেই বলিল, আমার কিছু ভেবে দেখবার ক্ষমতা নেই বাবা ঠাকুর। ওরা সব বাজবার জন্য আসেনি। নিচে বামুনের যাত্রা নষ্ট করে সাবমুন্নি কোরানো দুধ এনে খাওয়াবে। রসিকলাল একটু দ্বিধা ভরে কি ভাবিলেন। তাহার পর পকেট থেকে ব্যাগ বাহির করিয়া একটা আধুলি লইয়া দুলালের গায়ে ফেলিয়া দিলেন। বলিলেন, অনেক ফি জমেছে আমার, সঙ্গে এটাও দিয়ে দিবি। ফাঁকি দিসনি যেন, তোরা সব পারিস। যাইতে যাইতে গিরিবালা বলিল, বাবা যেন কি? যাত্রাপথে বাগদি ছোঁয়ার জন্য আর 8 টানটার জন্য রসিকলাল শঙ্কিতই ছিলেন মেয়ের কাছে। বলিলেন, ওকে ছুলুম, আর সে আমি ঠিক করে রেখেছি। আর রাস্তায় নবীনের বাড়ি পড়বে, একটু গঙ্গা জল চেয়ে নিয়ে মাথায়। সে নিয়েও সে কথা হচ্ছে না। ও গরিব, কোথা থেকে ফিরবে আটানিটা? আবার ফিও দেবে। রসিকলাল হঠাৎ রাগিয়া উঠিলেন। যেন দুলাল সামনেই আছে এইভাবেই বলিলেন, দিতে হবে ওকে। ফি আমি 1 পয়সাও ছাড়বো না। যেমন করে পারি আদায় করব। ফি হলো ডাক্তারের লক্ষ্মী। বাহ, গরিব তো নিজের ঘরেই গরিব আছে। বাহ। চুপচাপ চলিয়াছেন দুজনে। আর একটু গিয়া গিরিবালা বলিল, বাবা, এবার স্বরটা একটু দ্রব। রসিকলাল প্রশ্ন করিলেন, কি গা, কিছু বলবি? কিছু নেই ওদের খাবার। আহা, বলছিলাম মুরগিগুলো দিয়ে আসুক না হারানে, বাড়িতে না বললেই হবে। মেয়ের নিকট হইতে ভর করিবার আর কিছু নাই তাহলে। রসিকলালের বুক হইতে যেন একটা বোঝা নামিয়া গেল। তবু কতকটা অভিভাবকের কণ্ঠেই বলিলেন, হ্যাঁ, ওদের খায় মেটানো চারটিখানি কথা। আর তবে তুই যখন বলছিস, দিয়ে আসুক না হয়। ভারী তো নতুন গুড়ের মুরগি, মস্ত বড় বয়ে নিয়ে যাওয়া জিনিস কুটুম বাড়ি। পরিপূর্ণ আনন্দে নির্বাক হইয়া চলিয়াছেন। কৈলাস দুহিতা উমা পার্বতী যে কেমন করিয়া সহ্য করিবে যে অসহ্য দুঃখ, পারে কখনো? আরো খানিকটা গিয়া গিরিবালা ডাকিল, বাবা। স্বর আরো করুণ, তবে যেন একটু দ্বিধা জড়িত। রসিকলাল স্নিগ্ধ কণ্ঠে প্রশ্ন করিলেন, কি গা গিরি? না, এমনি ডাকছিলাম। আর একটু পরে, বাবা, আচ্ছা বাবা, মায়ের বেশি কষ্ট না বাপের? অদ্ভুত প্রশ্ন মেয়ের। রসিকলাল বলিয়া উঠিলেন। বলিলেন, শোনো গিরির কথা, তুই বল না, তোর গর্ভধারিণী বেশি ভালোবাসে তোকে না তোর বাবা? যে বেশি ভালোবাসে তারই তো লাগে বেশি। ওপারে গিয়া দেখা গেল গাড়ি নাই। গিরিশ হাজরার গাড়ি ঠিক আসিয়াছিল, কিন্তু এত দেরি হইয়া সে ভাবিল এরা আজ আসিল না। খুব চটিলে হারানের মুখে আর থাকে না। বলিল, এ আমার জানাই ছিল। সে 3 পর রাত্রিরে সেখানে উঠতে গিয়ে চোত্তারানীরা খেতে হয় সবাই তো। এখন দুলুবাগদি ঠেকাবে কন, তার ওই গোলা পল্টন তুলে নিয়ে এসে। কার্তিকের দিন বাড়ি পৌঁছতেই সন্ধ্যা হইয়া গেল। গিরিবালার মামি আঁচলের আড়াল দিয়া তুলসী মঞ্চে প্রদীপ দিতে চাইতেছিলেন। একেবারে উঠানের মধ্যে নতুন লোক দেখিয়া একটু থমকিয়া দাঁড়াইলেন। সঙ্গে সঙ্গে চিনিতে পারিয়া বলিলেন, ও মা, কি ভাগ্যি! ঠাকুর জামাই যে!
আর সঙ্গে কে? গিরি না? এসো ভাই, একটু রোসো, তুলসী তলায় ডিমটা দিয়ে দিই। ও মেজো ঠাকুরজি, দেখো সে কে এসেছে। প্রদীপটি মঞ্চে রাখিয়া তাড়াতাড়ি একটা প্রণাম করিয়া সামনে আসিলেন। গিরিবালাকে কোলে তুলিয়া লইয়া বক্ষে চাপিয়া ধরিলেন। তাহার মুখটি একটু সরাইয়া ধরিয়া বলিলেন, ও মা, কি চমৎকারটি হয়েছে গো গিরিটা। কি লো, মামিকে পারিস চিনতে? কে এলা বউ? বলিয়া রসিকলালের মেজো শালী কাত্যায়নী ঘরের দাওয়ায় আসিয়া দাঁড়াইলেন। আবছা আলোয় রসিকলালকে চিনিয়া বলিলেন, বাড়ুত যে, তাই তো বলি, বউ কাকে পেয়ে এমন হঠাৎ উতলে উঠল। তা উঠে এসো, উঠানে দাঁড়িয়ে কেন? বলিতে বলিতেও নিজেও নামিয়া আসিয়াছেন। রসিক প্রণাম করিলেন, মেয়েকেও কহিলেন, নেমে মেজো মামিমাকে আর মেজো মাসিমাকে প্রণাম করো। আর মামির কোল দখল করে লইল বোকা মেয়ে। গিরিবালা অস্বস্তি বোধ করিতেছিলই, লজ্জিতভাবে নামিবার জন্য অঙ্গ মোড়া দিল। মাসি তাহাকে চুম্বন করিয়া ননদকে বলিল, আমি যার জন্য উতলে উঠেছি তাকে এই দেখো, কি চমৎকার হয়ে উঠেছে দিদি, গিরি এই কটা দিনে। ও তো সুন্দর হবেই, মায়ের চোখ মুখ পাপের রং পেয়েছে, সুন্দর তো হবেই। আর এসেছিল সে কটা দিন হলো, নেত্তর স্বাদের সময়, সে প্রায় বছর ঘুরতে চললো। কতদিন বলেছি বাড়ুজ্যেকে নিয়ে এসো একবার ওদের, তা একদিনে বার হলো, দেখতে স্বাদ হয় না, তা নিয়েও এলেন তো একটিকে বাদ দিয়ে এলেন। কোট আলোয়ান নামাইতে নামাইতে রসিকলাল বলিলেন, তোমারই জিনিস দিদি নিয়ে আসবো তাতে আর হয়েছে কি, আর সে কথা নয়, সেবার বাড়ি ফিরে গিয়ে গিরি পা ফুলে জ্বর হয়ে 3 দিন বিছানায় পড়ে রইল। হরুটাকে ওই জন্যই নিয়ে আসতে সাহস করলাম না। আর বাপের রং পেয়েছে তো কি বাহাদুরি হয়েছে, চলাটা পাক দিকিন। ছেলেবেলা থেকে আজ পর্যন্ত হেঁটে পা ফোলানো কাকে বলে জানি নে। শালিকা হাসিয়া বলিলেন, তা কি হয়, তুমি যদি এখন লঙ্কা ডিগো, তাদের তাও পারতে হবে। তিনজনে একটু হাসিয়া উঠিলেন। গিরিবালাকে কাছে টানিয়া লইয়া 2 হাতের তেলই তাহার মুখটা তুলিয়া ধরিয়া কাত্যায়নী প্রশ্ন করিলেন, মা, জ্যাঠাইমা, জ্যাঠামশাই, সাতু, হরু, পুতি, খোকা সবাই কেমন আছিল? বাপ কাল গুমর করে গেল, বড় গিন্নি হয়েছিস, কই চুপ করে রইলি যে? বল সব খুঁটিয়ে শুনি, তবে তো গিন্নি। জ্যাঠাইমা কি পাঠালে আমাদের জন্য? গিরিবালা জরিমার মধ্যে বড়িয়া ফেলিল, মুরকি। তাহার পরে মনে পড়িয়া যাওয়ায় একেবারে চুপ করিয়া গেল। রসিকলালে জুতার ফিতোয় একটা গ্রন্থি পড়িয়া গিয়াছিল, অনেকটা ঠিক করিয়া আনিয়াছিলেন, হঠাৎ আরো জটিল হইয়া গেল। বাহিরের দাওয়ায় একটা খুটখাট শব্দ হইতেছিল, হারানের তবলা, সেটাও হঠাৎ থামিয়া গেল। কাত্যায়নী বলিলেন, শুধু মুরকি? কাল বাড়ুজ্যেকে যে চালতার কথা বলে দিয়েছিলাম, তা কই মুরকি দেখি। বউ নিশ্চয় বলেছে, সে যদি দিন নোলা দেখো। তা বড়দার ঘরের জিনিস, আমার একটু লোভ আছে বাপু, ওর মিষ্টি হাতটি যেন মাখানো থাকে। কই রে, তোমার সে বাজনদার নপট্টি বুঝি? হারান পোতেটা লইয়া ভিতরে প্রবেশ করিল। রসিকলালের গ্রন্থি আরো উৎকট হইয়া দাঁড়াইয়াছে। ও মা, করেছ কি কাণ্ড! লাউ আর এই যে আমার চালতা, বাড়ুর যে কি এত নেমোখারানি করতে পারে? করম চা, পাঁপড়, কত রকম বড়ি, নতুন পোয়াতি, এইসব করেছে রোদে পিঠ পুড়িয়ে। মুকুন্দ মোয়া, আহ তা ভালো করেছে। অখিল বড় ভালোবাসে বেলে তেজপুরের মুকুন্দ মোয়া। ঝুড়িটা সরাইয়া দিয়া কি বলিতে যাইতেছিলেন, হঠাৎ মনে পড়িয়া গেল, বলি, হ্যাঁ, মুরগি কোথায়? গিরি মুরগির কথা বললি যেন, বাবা পথে খেতে খেতে এসেছে নাকি? রসিকলালের মুখের পানে চাহিলেন, দেখা গেল না। দৃষ্টি তখন গ্রন্থি নিবদ্ধ। হারান নাপিতের সন্তান, ধূর্ত, পেতেটা রাখিয়াই বাহিরে চলিয়া গিয়াছিল। কাত্যায়নী হাসিয়া বলিলেন, বলি, ও বাড়ুচ্ছে মেয়ে যে বললে। গিরিবালা হঠাৎ ঘুরিয়া 2 বার ফুফাইয়া কাত্যায়নীর কোলে মুখ ঢাকিয়া কাঁদিয়া ফেলিল। কাত্যায়নী আর তাহার ভাজ দুজনেই অপ্রতিভা হইয়া কাঠের পুতুলের মতো দাঁড়াইয়া রহিলেন। বিশেষ করিয়া কাত্যায়নী, তিনি আত্মীয়তা আর আনন্দের আতিশয্যে কুণ্ঠার গণ্ডিটা পর্যন্ত ছাড়াইয়া গিয়াছিলেন। বনের ওখানে এই সওগাত সম্বন্ধে নারী সুলভ কৌতূহলটিকে ভগ্নিপতির সামনে মুক্তি দিয়া একেবারে ভাঁজির মুখের পানে চাহিলেন। নিজবের অপ্রতিভ মুখেরই যেন প্রতিবিম্ব। তাহার পর উবু হইয়া বসিয়া পড়িয়া গিরিবালাকে বুকে চাপিয়া ঠান্ডা করিবার চেষ্টা লাগিয়া গেলেন। কি হলো রে, কাঁদিস কেন গিরি? চাকরটা ফেলে ফেলে দিয়েছে? বড়ই দিতে ভুলে গেছে শেষ পর্যন্ত, তাই হবে।
এর জন্য কান্না কেন? দেখো তো, তোর বাপ কি সত্যি খেতে খেতে আসতে পারে? ঠাট্টা সুবাদ, ঠাট্টা করবো না? চুপ করো গিরি লক্ষ্মীটি। হ্যাঁ বাড়ুজ্জে, যে তুমিও যে কথা কও না, দেখো তো। নিতান্ত একটা অস্বস্তিকর ব্যাপার দাঁড়াইয়াছে। গিরিবালার কান্না কমিবে কি, আরো বাড়িয়াই যাইতেছে। ওদিকে রাজ্যের সমস্যা আসিয়া রসিকলালের ফিতায় জড়ো হইয়াছে। কাত্যায়নী বিপর্যস্ত হইয়া পড়িয়া কি যে করিবেন ভাবিয়া পাইতেছেন না। হঠাৎ অতটা উৎসাহের মাথায় ধাক্কাটা খাইয়া তাহারও কণ্ঠে যেন কি একটা ঠেলিয়া উঠিতেছে। অসহায়ভাবে একবার ভাজের পানি চাহিয়া বলিলেন, এমন কিছু বলে ফেলেছি বউ? তিনি ভীতকণ্ঠে মগ্নকণ্ঠে বলিলেন, কই এমন তো কিছু। কাত্যায়নীর আর সহ্য হইতেছিল না অবস্থাটা। ভাই, যদি কিছু বলে থাকি ভুলে। বলিয়া অভিমান ভরে রসিকলালের নিকট ক্ষমা ভিক্ষা করিতে যাইতেছিলেন। এমন সময় হারানের দুর্বুদ্ধি হোক কি সুবুদ্ধি হোক, আসিয়া দরজার কাছে দাঁড়াইয়া আসল কথাটা ফাঁস করিয়া দিল। এই লাউ চালতা কটার বড়িগুলা যে ফাঁড়া কাটিয়ে পৌঁছতে পেরেছে চিচরণে, এইটাই পোড়া কপালের খুশনসিব বলে ধরে নেবেন দিদি ঠাকুরুন। পৃথিবীতে উপোস করবার লোকের অভাব রাখেননি বিদেতে পুরুষ। তাদের কাটিয়ে এমনই গেরেস্তে মানুষের পথ চলা দায়। আর তার উপর যদি কেউ দাতা কর্ণ হয়ে বাড়ি বয়ে তাদের খোরাক পৌঁছবার দায় উঠোয়, তো তুচ্ছ মূর্খই কেন, কুবের ভাড়ারও। গিরিবালা হঠাৎ চুপ করিয়া ভয়ে আড়ষ্ট হইয়া গেছে। রসিকলাল অসহায়ভাবে শুনিয়া গেলেন খানিকটা। তাহার পর মুখটা নিচুভাবেই ঘুরাইয়া উগ্র দৃষ্টিতে হারানের পানি চাহিলেন। হারান আড়ালে সরিয়া গেল। সেইখান থেকেই বলিল, আমার কি, ঢাকি শুদ্ধ বিসর্জন দিতে বললে আরো ভালোই হতো। অমন নতুন গুড়ের মুড়কি বিলিয়ে কুটুম বাড়িতে শুধু লাউ চালতা বইতে হতো না। বলতুমনি কি দরকার পড়েছে আমার, খায় দায় গাজন গায়। তবে কইতে হলো কথা, নেয়াদ নাকি মুড়কির আফসোসে দিদি ঠাকুরনের কোমল অন্তরিক্ষে। কাত্যায়নী খিলখিল করিয়া হাসিয়া উঠিলেন, বলিলেন, তুই থাম, বুঝেছি। মুরগির জন্য আমার কোমল অন্তরিক্ষে ব্যথা লাগেনি। কি গেরোতেই পড়া গেল দেখিন, বাড়ুজ্যের সেই খয়রাত। তা বেশ করেছ, গরিব মানুষকে দিয়েছে। এ আর কি অন্যায়টা করেছে? গিরি, তুই এই জন্য কেঁদে সারা হচ্ছিলি? আমি বলি, না জানি কি এমন বেবাস কথা বলে ফেললুম। কুটুম বাড়িতে পাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে ভয় তো আমার পেটে হাত পা সেঁধিয়ে গিয়েছিল। পিসিমা কি বলবেন, মা এসেই বা কি বলবেন। ভাজ বলিলেন, আর ঠাকুর জামাই যে ঘাড় হাইট করে রইলেন, ভয় কি হলো আমার, অপরাধ কি করেছি? নাও, জল গামছা দি হাত পা ধুয়ে নাও। চলো গিরি রাঙা দিদিমার কাছে, এখনো খবর দেওয়া হলো না পিসিমাকে। একটা বাধা পাইয়া আদর যেন উচ্ছ্বসিত হইয়া উঠিল। একটুর মধ্যে গিরিবালা সবার সঙ্গে বেশ মিশিয়া গেল। আদরের উত্তাপে তাহার মনের দলগুলা একটি একটি করিয়া যেন ফুটিয়া উঠিতে লাগিল। আদর বাড়িতেও আছে, বাবার ও জ্যাঠামশায়ের তো নয়নের পুতুলি বলিলেই চলে। মা জেঠাইমার কাছে মাঝে মাঝে ধমকটা আঁশটা খাইতে হয়, তবু আতপ্ত বালির একটু নিচেই যে স্নিগ্ধ জলধারা বহিতেছে, এ সন্ধান ভালো রকমেই পাওয়া যায়। তবে এখানকার ভালোবাসাটা একটু অন্য ধরনের। ওখানে সংসার চলে অন্য কি সবকে কেন্দ্র করিয়া, এখানে সবকিছুই যেন তাহাকে ঘিরিয়াই মঞ্জরিত হইয়া উঠিতেছে। সবারই স্বাদ, চিন্তা, কল্পনা। রাঙা দিদিবার সঙ্গে একচোট জলযোগ হইল। আহারের পর খানিকটা ক্ষীর সরাইয়া রাখিলেন। এইটুকু তুলে রাখো বৌমা, কাল সকালে গিরি খাবে। তুমি খাও না পিসিমা, ওর জন্য তো খাবার থাকবেই তোলা। আর সে কি হয় বাছা, তোরা বুঝিস নে। আইলো গিরি, গপ্প শুনবি তো আয়। একটু হাত চালিয়ে নিস গো তোরা, কচি মেয়ে এতটা পথ এসেছে, হাঁকলান্ত হয়ে আছে। ভাইজি বলে, গিরি শোবে কিন্তু আমার কাছে পিসিমা। হেসে আমার কোলে মুখ দিয়ে না হোক কতখানি কাঁদলে আজ। কি পোড়া কপাল বলো দেখিনি আমার। অন্যদিন যা হয় হবে, আজ আমার কাছে সুখ বাপু। বুকটা যেন ভার হয়ে আছে। এখন তবু অন্য মনস্ক আছি, বিছানায় উঠলেই ওই কথা মনে হবে, ঘুম হবে না। আমার কাছে শুবি গিরি, বুঝলি? হ্যাঁ শোবো। রাঙা দিদিমার কাছে গপ্পটা শুনে নি। মাসি ঈষৎ হাসিয়া বলে, আমার কাছেও গপ্প আছে, পিসিমা একচেটে করে নেননি। পিসিমা লেপের মধ্যে প্রবেশ করিতে করিতে হাসিয়া বলেন, গিরি বল, সেসব তো বাসি গপ্প। যখন আমার মতনটি ছিলে, রাঙা দিদিমার কাছেই শুনেছিলে। গিরিকে লইয়া যেন কাড়াকাড়ি পড়িয়া গেছে। রাঁধিতে রাঁধিতে মামি উঠিয়া আসে। সাধন বেশ মাছটি ধরেছে, ঝোল ভালোবাসিস না ডালনা রে গিরি?
তোর বাপের তো মুখে স্বাদ নেই, যা ধরে দেব তাইতেই খুশি। আশ্চর্য বোধ হইতেছে গিরিবালার। হ্যাঁ, তো বড় প্রশ্নে তাহাকেও জিজ্ঞাসা করে মানুষে। দিদিমার গল্পের আঠার দাসীর সেবায় লালিত রাজকন্যার চেয়ে নিজেকে যেন এতটুকুও কম বলিয়া বোধ হয় না। মামি নিশ্চয়ই প্রশ্নের চেয়ে একবার দেখিয়া যাইবার, কথা কহিবার আকাঙ্ক্ষাটাই বেশি প্রবল। বলেন, দুই করবো ক্ষণ, দুটো উনুনেই আঁচ দিয়েছি। তুই কিন্তু ঘুমোস নে মাগিরি, ঘুমের ঘরে স্বাদ পাবিনি। মাঝখান থেকে আমার মনটা একটা কষ্ট থেকে যাবে, সমস্ত রাত ছটফট করবো। অখিল মামা রাত করে ফিরিলেন। ভগিনীপতিকে দেখিয়া বিস্মিত হইয়া গেলেন। বলিলেন, কই কাল যে বললে না আজ আসবে, তাহলে কি এত রাত করি? আর গিরিকে এনেছো? তোমার সুবুদ্ধি সম্বন্ধে নিরাশ হয়ে পড়েছিলাম, আবার আশা হলো। ঘুমিয়ে পড়েনি তো? দাঁড়াও, বেটিকে ধরে নিয়ে আসি, বহুদিন দেখিনি হে। বাড়ির চেয়ে আরো তফাৎ এইখানে যে আদরের পাশে পাশে আবার প্রশংসার স্রোত চলিয়াছে। তুমি ভালো দেখতে পাচ্ছ না পিসিমা? সকালে দেখো কি চমৎকারটি হয়েছে গিরি। আর কি বাপন্ত মেয়ে না মেজো ঠাকুরজি? তখন বাপ অপরুদ্ধ হয়ে গেছে দেখে ভ্যাগ করে কেঁদে ফেললে গা। সে কি থামতে চায় পিসিমা? পিসি বলেন, ভালোই। বলে মেয়ের বাপের দিকে টান হলে ছেলে পুলের উপর বাচ্চিলি হয় বেশি। মেয়ে মানুষের পক্ষে বাপ আর ছেলে দুই একই জিনিস কিনা, শুধু বয়সের যে তফাৎ। হাজার অভিজ্ঞ হইলেও এরা জানেন না নারীত্বের এই মূলগ্রন্থি গিরিবালার অন্তরে কত সুকুমার, একটু স্পর্শেই রঞ্জনিয়ে ওঠে। এত সূক্ষ্ম যে হয়তো বাইরের বায়ুতে বিচিভঙ্গ করে না, তবে তাহার সমস্ত মনটা কান্নায় যেন ভরাট করিয়া তুলে। লেপের মধ্যে মাথা গুঁজিয়া গল্প শুনিতেছিল, কেহ টের পায় নাই। আহারের জন্য যখন তাহাকে ডাকিয়া আনা গেল, দেখা গেল মুখটি বিষণ্ণ। মামি প্রশ্ন করিল, কি গো গিরি, মুখখানি ভার ভার মনে হচ্ছে যেন। গিরির ঠোঁট দুইটি একবার কাঁপিয়া উঠিল। মামি প্রশ্ন করিল, বাড়ির জন্য মন কেমন করছে নাকি? ঠোঁট দুইটি আবার কাঁপিয়া উঠিল। গিরি সামলাইয়া মাথা নাড়িয়া জানাইল, না, মন কেমন করে নাই। বঞ্ঝির মাথার উপর দিয়া কাত্যায়নী ভাঁজকে ইশারা এ প্রসঙ্গে উত্থাপন করিতে মানা করিয়া দিলেন। পিড়িটা পাতিয়া দিয়া বলিলেন, বস, দে, ভাত দেব। বয়ে গেছে ওর মন কেমন করতে। কেন, আমরা কি পর? মা জ্যাঠাইমার তো ভারী আদরের ঘটা, তা আবার মন কেমন করতে হবে? গেছে আর কি। মেয়েকে পাঠিয়েছে, না চুল বাঁধবার ছিঁড়ি, না ভাত কাপড় পরাবার। ও আর যাবেই না সেখানে, এখানেই থাকবি আমাদের কাছে। কি বলিস লো গিরি? গিরিবালা ঝোঁকটা সামলাইয়া লইয়াছে, বেশ ঘাড় নাড়িয়া কাত করিয়া বলিল, মাসিমার এতগুলো কথার সঙ্গে যাহাতে মানায়। নাড়া পাইয়া দুই বিন্দু অশ্রু গাতির উপর ঝরিয়া পড়িল। নতুন নতুন গল্প সংযোগে মাসিমা নিজের হাতে করিয়া খাওয়াইয়া দিল, কিন্তু যে মেঘখণ্ডটুকু জমিয়াছে তাহা যেন ঘুরিয়া ফিরিয়া আসিতেছে বলিয়া মনে হইতে লাগিল। ননদ ভাঁজে কয়েকবার পরস্পরের মুখের পানে চাহিয়া মুখ টিপিয়া হাসিলেন, অর্থাৎ আর বুঝি রাখা যায় না। কোনো মতে সামলাইয়া লইয়া মাসি বলিলেন, চল, তোকে আগে ঘুম পাড়িয়ে দিয়ে আসি গিরি, তারপর ওদের হবে ক্ষণ। আমি এলে অখিলার বাড়জ্যকে খেতে দিবি বউ, গপ্প সপ্প করবো। লেপ ঢাকা দিয়া শুইয়া কাত্যায়নী যে জিনিসটাকে এতক্ষণ এড়াইয়া চলিতেছিলেন, নিতান্ত অজান্তে একেবারে তাহারই কাছে আসিয়া পড়িলেন। নিঃসন্তান বিধবা মানুষ, অন্তরে সব দরদ ঢালিয়া বঞ্চিকে নাড়াচাড়া করিতে গিয়া মনের কোথায় কি উথলিয়া উঠিতেছিল কে জানে। লেপের মধ্যে ভালো করিয়া শুইয়া গিরিবালা চারিদিকে ভালো করিয়া লেপ টানিয়া দিতে দিতে হঠাৎ বুকে চাপিয়া বলিলেন, হ্যাঁ লো গিরি, আমি মরে যদি তোর পেটে জন্মাই তো এমনি করে আমায় আদর যত্ন করবি তো? পিসিমার কাছ থেকে তোকে কেমন করে কেড়ে নিয়ে এলাম, এমনি করে সবার কাছ থেকে কেড়ে কুড়ে নিজের বুকে চেপে রাখবি, নিজের হাতে খাওয়াবি, গল্প বলতে বলতে। যখন খুব ছোট, কোলের তখন টিপ কাজল পরিয়ে দোলনায় শুইয়ে দোল দিবি, ধুলো লাগলে ছেড়ে দিবি। রোদে তেতে যখন ঘেমে এসে কোলে ঝাঁপিয়ে পড়বো, আঁচলে ঘাম মুছিয়ে। টানিয়া টানিয়া বিনাইয়া বিনাইয়া বলিয়া যাইতেছিলেন, হঠাৎ লেপটা যেন কাঁপিয়া উঠিল, এবং সঙ্গে সঙ্গে বঞ্চির কান্না যেন কুল ছাপাইয়া উথলাইয়া পড়িল। কাত্যায়নী মুখ থেকে লেপটা সরাইয়া সবিস্ময়ে প্রশ্ন করিলেন, ও কি রে, তুই কাঁদছিস কি রে? কান্না কিসের?
সত্যি আমি মরে তোর মেয়ে হচ্ছি নাকি গো? দেখো কাণ্ড বোকা মেয়ের। আর আমি মরি তো তোর মেয়ে হতে সেই যা বুড়ো হয়ে মরবো। কি ক্ষতি? ভালোই তো। আচ্ছা বেশ, তাও মরবো না। বরাবর আকন্দর ডালমুড়ি দিয়ে বেঁচে থাকবো। হলো তো? নে, চুপ কর। দেখো জ্বালা, তবু চুপ করে না। কোথা দিয়া কি হইয়া গেল? কাত্যায়নী বঞ্চিকে বরে আরো চিপিয়া জড়াইয়া ধরিয়া নিজেও ফোঁপাইয়া ফোঁপাইয়া কাঁদিয়া উঠিলেন। আর সান্ত্বনার কথা নাই। মাতৃত্বের দুইটি ধারা নীরব অশ্রুর মধ্যে গলিয়া গলিয়া পড়িতে লাগিল। একখানি হাত ভাঙা মাটির পুতুল, ইট তাহার দোলনা, ইট তাহার শয্যা, আর সবার পুতুল শিশুরা জামায় কাপড়ে জমজম করিতে থাকে। নন্তির পুতুলের গায়ে পশমের জামা, মাথায় জরির টুপি, লোকে চাহিয়া চাহিয়া দেখে, প্রশংসা করে। তাহাদের পাশে সেই অনাদৃত লাঞ্ছিত বিকলাঙ্গ শিশু, সবার অবহেলার দৃষ্টি বাঁচাইয়া মাকে বুকের কাষ্টিতে করিয়া বহিয়া বেড়াইতে হয়। মায়ের মনে পড়িল, আজ সেও অবহেলার সহিত ফেলিয়া আসিয়াছে সেটিকে। হরু কি আর যত্ন করিয়া তুলিয়া রাখিবে? গিয়া দেখিবে হয়তো নাই। আবার গিয়া যখন শিউলি তলাটিতে খেলাঘর গুছাইবে, এই ভাঙা পুতুলটির স্থানটি হয়তো থাকিবে শূন্য। এই দূরত্ব, হিমরাত্রির এই অন্ধকার, সব যেন এই বিচ্ছেদকে সত্য করিয়া তুলিয়াতেছে। সঙ্গে আসিয়া পড়িতেছে মা, খোকা, হরু, সবাই, বাবা পর্যন্ত। ভুল, অনাদর, বিদ্রূপের মধ্য দিয়া বাবা কেমন করিয়া যেন মাটিতে গড়ানো ভাঙা পুতুলটির পাশে আসিয়া দাঁড়াইয়াছে, ওই রকমই অসহায়। কেন যে বাবা সব বিলাইয়া দেন এমনি করিয়া? মুখে পণ্ডিত মশাইয়ের ওখানে ছোট ছেলের মতো প্রাণ খোলা হাসি, এখানে মুরগির কথায় বাবা মাথা তুলিতে না পারা, মায়ের মুখুরির ভয়ে এ বাড়িতে গুটি গুটি তাহার পাশে পাশে থাকিয়া প্রবেশ, সব মিলিয়া সত্যই বাবাও যেন একটু ছোট ছেলে। পাশটিতে না থাকিলে এখন যেমন গিরিবালা নাই, মনটা যেন হাঁপাইয়া ওঠে। এর পাশেই আর একটি ধারা, যে মা হইতে পারিল না, উৎস যাহার নিরুদ্ধই রইয়া গেল। হঠাৎ কিসের আবেগে তাহার সেই নিরুদ্ধ উৎসের মুখ খুলিয়া যাওয়া। কাত্যায়নী নিজের বুকে যে অমৃত দিতে পারিলেন না, পরের বুকে সেই অমৃতের স্বাদ পাইতে চান। দেওয়াই আর স্বাদ পাওয়াই কি বেশি তফাত? বুকের ধনের রৌদ্রতপ্ত রাঙা মুখ মুছাইয়া দেওয়ার সঙ্গে, গিরি তুই আঁচলে আমার মুখ মুছিয়ে দিস, এই যে স্বাদ, এর কতটুকুই বা প্রভেদ। একদিক দিয়া বিস্তার করিলেও একদিক দিয়া যে নিতান্তই নগণ্য। প্রভেদ নাই বলিলেই চলে। এ যে আরশিতে নিজের প্রতিবিম্ব ফেলা, কতটুকু থাকে তফাৎ। ঘুম পাড়াইয়া আসিলে ভাজ বলিলেন, ও মা, তুমিও বুঝি ঘুমিয়ে পড়েছিলে ঠাকুরজি? চোখ দুটো ফুলো ফুলো দেখছি যে। হ্যাঁ, একটু চোখ বুজে এসেছিল। কাল সমস্ত রাতটা যাত্রা দেখেছি। গলার আওয়াজটাও ভারী ভারী ঠেকছে। রাত্রে ঠান্ডা লেগে যায়নি তো?